ইঞ্জিনিয়ারিং যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরও করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরও ইঞ্জিনিয়ারিং করতে পারতো। রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। বিএনপি টেক ওভার করার পর, অর্থাৎ ক্ষমতা আসার পরই আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতে বোধহয় মিছিল করছে। ভীত সন্ত্রস্ত ছিল বিএনপি যে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় কিনা। সেই সমস্ত কারণে যদি রাজি হয়ে থাকে, তাহলে তো আপনি জনগণের যে কী প্রতিশ্রুতি দিলেন বা জনগণ এটাকে কিভাবে নিবে। কারণ জনগণ তো তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখলো। উনি যখন বলছিলেন ধানের শীষে যেভাবে সিল দিবেন, একইভাবে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন, তারপরে হা জয়যুক্ত হয়েছে। কিন্তু আমরা গতকালের কর্মসূচি যদি বলি, বিশেষ করে ২১-এর প্রথম প্রহরের যে বিষয়টি যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারের জামায়াতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে এই কর্মসূচি যে সাংঘর্ষিক, সেটি আসলে কিভাবে দেখছেন? আমি আসলে এটা জামাতের রাজনীতি, জামাত সবচেয়ে ভালো বলতে পারবে। কারণ আমি মোস্ট অফ দ্য টাইম দেখছি সেইখানে যে আলোচক হিসাবে আপনারা জামাতের লোকের প্রেজেন্সটা খুব কম দেখি। তো এই সমস্ত প্রশ্নগুলো জামাতরে করলে সবচেয়ে ভালো। তবে রাশেদ এর কথা থেকে যে জিনিসটা পাইছি যে আদর্শ বিবর্জিত, মানে রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই। এবং এই যে ভোট কেনার বিষয়, বিশেষ করে তার সেন্টারে সে বা তার কি বলে তার সিটে, তার আসনে সে এটা প্রত্যক্ষদর্শী। এটা নিয়ে আমার তাকে চ্যালেঞ্জ করার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে তো সর্বত্রই জামাত এটা করার চেষ্টা নিশ্চয়ই করছে বা করার চেষ্টা করতে, সামনে হয়তো আরও করবে। কিন্তু এক জায়গায় আমি খুবই একমত তার সাথে, যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। আমরা যদি বাংলাদেশের রাজনীতি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা মারাত্মক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে ৫৫ বছর যাবৎ। সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যাট এনি মোমেন্ট। বিষয়টা এইরকম, মন চাইলেও আপনি চেঞ্জ করে ফেললেন। যেমন ধরেন আপনি এই যে আজকে এই যে বর্তমান যে সরকার, তার ভিতরে একজন উপদেষ্টা আছে খলিলুর রহমান। তাকে নিয়ে যেরকম চিৎকার আমরা করেছি, সবাই চিৎকার করেছি কীরকম তার ডুয়েল পাসপোর্ট, সে আমেরিকার নাগরিক এবং সে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে এবং তার পদত্যাগ, তার সবাই আমরা চেয়েছি বলতে আপনি যদি বলেন আজকের যে বিএনপি, সেই দলও চেয়েছে। অথচ আপনি দেখেন আজকে কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই দলের মধ্যে সে একটা ভাইটাল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইট ইজ অলমোস্ট নেক্সট টু প্রাইম মিনিস্টার, এরকম একটা জায়গায় সে মন্ত্রী আছে এবং তাকে নিয়ে কিন্তু সবাই সহ অবস্থান করতেছে। তাহলে নীতির প্রশ্ন যদি আনি, এটা তো কোনোভাবেই এটা যায় না, কোনোভাবে এটা যায় না। কারণ আজকে আপনি কল্পনা করেন, একটা কল্পনা, যদি এনসিপি নির্বাচনে জিততো, এনসিপি সরকার গঠন করতো, আর সেখানে যদি আসিফ মাহমুদ কিংবা মাহফুজুল আলম এরা এটার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হইতো, তাইলে বিষয়টা কি হইতো। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেউ ভাবছি না। অর্থাৎ আমার কাছে মনে হয় না কারো বিবেক কোনো কাজ করে। এটা বলার খাতিরে বলা, লক্ষ্যই পাওয়ারে পৌঁছানোর পর আপনি সব অভিযোগ শেষ হয়ে যায়। এবং কেউ অভিযোগ করে যারা পরাজিত, যেমন জামাত পরাজিত, তার অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। হয়েছে কি হয়নি সেই বিষয় নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আনছে। তারপরে আপনি ধরেন এর আগে ধরেন আজকে যে রাজাকার বা এরা দেশদ্রোহী, তাদের সাথেও কিন্তু আমরা জোট করে ক্ষমতা করেছি। তার মানে আলটিমেটলি আমি রাশেদদের এই কথার সাথে একমত, রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। অর্থাৎ যখন যেটা দরকার তখন সেটা অবলম্বন করবেন। আপনি যদি একবার ক্ষমতায় পৌঁছে যান, তখন হোয়াট এভার ইউ সে ইউ আর পারফেক্ট। আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত। আইনের কোনো তোয়াক্কা নাই, আমি দেখছি না। জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করবেন? জামায়াত কি কট্টর ইসলামপন্থী রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে? সেটা তো আমি বলতে পারবো না রে ভাই। ইট ইজ রিয়েলি, একজন বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি একটা বিশ্লেষক হিসাবে, আপনি মনে করেন যে জামাতের আজকের যে পরিমাণ ভোট, তারা ৩১% ভোট পেয়েছে। কাস্টিং ভোটের ৩১% ভোট তারা পেয়েছে। এটা চারটিখানি কথা নয়। আপনি ৩১% ভোট সারা বাংলাদেশে, আর বিএনপি জোট পেয়েছে ৪৯% বা ৫০%ই ধরেন। তো আপনি কি বিএনপির ৫০% আমার কাছে সারপ্রাইজিং না। এত বড় একটা দল, বিশাল দল, দীর্ঘ ১৬-১৭ বছর পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট পাবেই।
কিন্তু জামাতের ৩১% ভোট এটা কোনোভাবে মেলানো যায় না। যে কথাটা আমি আগেও বলছি এখনও বলি, জামাত সম্পর্কে হয়তো মানুষের যেটা বলে আমি সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি এখনও বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখব। এই যে কথাগুলো বলতেছি বলবে আমরা জামাত করি, এই যে আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনও বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। কই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনার এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, আপনি প্রধানমন্ত্রী সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। ওটা তো সে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশের। আপনি যদি আরও ইয়েতে আসেন, আপনি যে কতগুলা মিডিয়া আছে, কয়টার সিইও আছে মেয়ে? অনেকেই আছে। যারা আছেন তারা দেখবেন হয় হাজব্যান্ডের মালিক নয় পিতা মালিক, সেটা আপনি দেখেন। এছাড়া দেখেন না চাকরি সুবাদে গিয়া সিইও হইছে কয়টা পত্রিকার এডিটর আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নারীদের যোগ্যতা বিবেচনায় তারা ওই পোস্টে যাচ্ছে না? আমার বিবেচনা ওখানে না। আপনারা প্রশ্ন করছেন আমাকে জামাত নারী বিদ্বেষী, সেই জন্য আমি বলছি জামাত নারী বিদ্বেষী। জামাত তো ক্ষমতায় আসে নাই, কিন্তু 54 বছর তো প্রগতিশীল আমরা ক্ষমতায় ছিলাম, এখনো আছি, সেই আঙ্গিকে বলছি। সুতরাং কোথায় যেন তাদের একটা অবস্ট্রাগল, একটা সার্টেন জায়গার পর আর যেতে দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে হয় নাই তো? নারীর কি অযোগ্য? আবু হেনা রাজ্জাকি, এবারের নির্বাচনে ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন নির্বাচনে ভারত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। আপনি বলছিলেন যে জামায়াতের যে এবার ভোটের হার বৃদ্ধির পেছনে, যে আমি প্রশ্ন রেখেছিলাম যে এর পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা। শোনেন, ইঞ্জিনিয়ারিং যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরও করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরও ইঞ্জিনিয়ারিং করতে পারতো। ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে নির্বাচনের দিন 15 আগে বলেছি যে বাংলাদেশে নির্বাচনে 2টা ঘটনা ঘটে, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইল যে দলীয় নেতাকর্মীরা করে, ওই যে সেন্টার দখল করা, ব্যালট বক্সে সিল টিল মেরে তারপরে ঢুকানো, সেটা এবার হয়নি, এটা করা কঠিন। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। এখন প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে, সেজন্য আমি ইলেকশন আগে বলছিলাম আমি জানি না আপনারা করেন কিনা, এবারও করেছেন কিনা তা জানি না, কিন্তু আমি বলেছিলাম আগে যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং যদি করেন, এরকম ইচ্ছা থাকে, তাদের কাছে করজোরে চাই যে আপনারা দয়া করে এটা কইরেন না, অন্তত দেশটা একটা ভালো নির্বাচন, এটা বলেছিলাম। এখন করছে কি করে নাই? এখন যদি জামাত করতে পারে তাহলে সে এত অল্প করবে কেন? আরও তো করতে পারতো। এইবার আসেন আপনি, সেটা আমি বলতে পারবো না যে ভারত আওয়ামী লীগ বিএনপি যোগসাজশ কিনা, কিন্তু বিএনপি টেক ওভার করার পর, অর্থাৎ ক্ষমতা আসার পরই আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতেও বোধহয় মিছিল করছে। করাটা অপরাধ না নিরপরাধ সেই বিষয়ে আমি যাব না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে দেশে রাজনৈতিক সরকার আসলেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই কথা আমরা শুনছিলাম নির্বাচনের আগে। তো তাহলে আপনার আওয়ামী লীগের যে অফিস, সেটা তো বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল। এখন যে খোলা হচ্ছে, আমি আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বলছি না, এখন যে খোলা হচ্ছে ওইটার নিষেধ মানে অমান্য করে প্রশাসন কোথায়? জি, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। পরিষ্কার যে প্রশাসন কাজ করছে না।
রাশেদ খান, প্রশাসন কি কাজ করছে না? বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না, এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, সেগুলো সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছেন তারা। এই যে ইঞ্জিনিয়ারিং অভিযোগ, একের পর এক অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো কি আসলে শুধুই বিরোধী রাজনীতির ভাষা, নাকি আসলে সত্যতা আছে? প্রথমত দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে এনসিপি বলেন, জামাত বলেন, তারা সহযোগিতা করেছে। আমি এর আগে আর একটা টকশোতে ছিলাম, সেখানে জামাতের একজন নেতা ছিলেন। আমি তাকে বলছিলাম যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট নিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে মিছিল করেছেন। তো তিনি বলছিলেন যে আমরা তো নেতাদের নিয়ে নাই, কর্মীদেরকে নিয়েছি। তো এখন যারা নিজেরাই আপনার এইভাবে পুনর্বাসন করছে, মিছিল মিটিংয়ে তাদেরকে রাখছে, ভোট কামনা করছে, আবার তারাই আবার অভিযোগ করছে। নাহিদ ইসলাম আর আপনার শফিকুর রহমান, অর্থাৎ এনসিপি আর জামাতের মধ্যে তো এই মুহূর্তে কোনো পার্থক্য নাই। তারা তো বলা যায় এক প্রকার যে জামাতের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এখন জামাত থেকে আর কখনোই তারা বের হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যদিও তারা আলাদাভাবে শপথ নিয়েছে, কিন্তু এই শপথের মূল্য কোথায়? কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এনসিপির 3% ভোট দেখানো হয়েছে, এগুলো সব জামাতের ভোট। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যেভাবে কথা বলে, মানে তিনি কি ভোট পেয়েছেন? জামাত ঢাকা 8 আসনকে খুব ভালোভাবে গুছিয়েছে দীর্ঘদিন ধরে, যেহেতু এটা আসলে বলা যায় যে রাজনীতির একটা ক্ষেত্র এবং এইখান থেকে রাজনীতি উৎপাদন হয়। এই আসনটা জামাত ব্যাপকভাবে গুছিয়েছে এবং যেহেতু এনসিপিকে নিতে হয়েছে, এনসিপিকে আসনটি ছেড়ে দিয়েছে, তো মানুষ তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দেয়নি, জামাতকে ভোট দিয়েছে। তো যাই হোক, জামাত একটি বড় সংগঠন, তারা অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথেও ছিল, এবার তারা খুব ভালো ফলাফল করেছে। তবে এনসিপি খুব ভালো ফলাফল করেছে এরকম আমি মনে করি না, কিন্তু তারা আসলে যতটুকু না বড়, তার থেকে বড় কথা বলতে তারা পটু। এই যে একটা কথা তারা বললো যে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একসাথে নির্বাচন করেছে। বাংলাদেশে যে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, কাদের কারণে আমরা সবাই জানি, তাই না? এবং স্বাভাবিকভাবে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছে, একটা ক্ষমতাসীন দল। তো নাহিদ ইসলাম বা জামাতের আমির যেভাবে কথা বলে, ওইভাবে তো বিএনপি কথা বলবে না। বিএনপি যে সময় ক্ষমতার বাইরে ছিল, বিএনপি তার মতন করে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এবং এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে বড় নেত্রী বা বড় নেতা আর কে আছে যে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে? আর কে আছে? নাহিদ ইসলামরা এখন কথা বলতেই পারেন, কথা বলার সেই জায়গাটা পেয়েছেন। এখন তারা বলছেন যে কারচুপি হয়েছে, তারপরে ফলাফল মেনে নিয়েছে। মানে বিষয়টা এরকম যে ধর্ষণ করা হয়েছে এবং সেটাকে মেনে নেওয়া হয়েছে। প্রথমত বলতে হবে নির্বাচন ফেয়ার হয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এইভাবে বলতে পারে। কিন্তু তারা পুরো নির্বাচনটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করছে, আবার ফলাফল মেনে নিয়েছে। সংস্কার নিয়েও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। এমন সংস্কার প্রক্রিয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না, সেটি কি সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসার এক ধরনের ইঙ্গিত? বিএনপি কি আসলে কোথাও বলেছিল তারা শপথ নেবে? ঐক্যমত্য কমিশনের বৈঠক, জুলাই সনদে তো বলা আছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো আপনি যদি দেখেন, সেখানে তো আমিও ছিলাম। বিএনপি অনেকগুলো বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যায় যে এনসিপি এবং জামাতের চাপে বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল। এখন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো স্বাভাবিকভাবে তারা মানবে না। যেমন এই সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি মানেনি। ওই সময় বিএনপি কিন্তু এটা মানেনি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যখন আপনার 4টা প্রশ্ন কিন্তু একটা উত্তর দেওয়া হলো, তখন কিন্তু বিএনপির মহাসচিবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বিএনপি যে বিষয়গুলোতে সম্মত হয়েছে সেই সংস্কারগুলো বিএনপি করবে। এখন প্রশ্ন হলো যে এই সংবিধান সংস্কার পরিষদ, এটাতে বিএনপি কি সম্মত হয়েছে? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তো সাম্প্রতিক সময়ে বলেছেন যে জুলাই সনদের সব প্রস্তাবগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে বিএনপি। দেখেন, এখন জুলাই সনদে কোনগুলো তারা প্রতিপালন করবে, যেগুলোতে তারা সম্মত হয়েছে। এখন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তার আগে আসি, দেখেন পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, যেটা স্বাধীন মালিক নিজেই বলেছেন, আইনজীবী, বিখ্যাত আইনজীবী, যে গণভোট সবসময় পরে হয়, কিন্তু এনসিপির চাপে বা জামাতের চাপে গণভোট সরকার একই দিনে করলো, বা আগে করার একটা প্রক্রিয়া ছিল। তো
তো যাই হোক বিএনপি একই দিনে করার ব্যাপারে বিএনপি সেটা তারা গ্রহণ করলো বা মেনে নিল। আমরাও কিন্তু একই প্রস্তাব দিয়েছিলাম, যেহেতু সরকার কোনোভাবেই গণভোট ছাড়া নির্বাচন দিবে না এনসিপি এবং জামাতের চাপে, যে কারণে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন এটা বিএনপি মেনে নিল। কিন্তু কথা হলো যে আপনি সংবিধানে তো আগে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে যে আপনি কি কি সংস্কার করবেন, সংসদে আলোচনা হতে হবে। আপনি আলোচনা করলেন না, একটা গণভোট করলেন। এখন আলোচনা হওয়ার পরে গণভোট হওয়া দরকার ছিল যে সংসদে যারা আপনার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা এই বিষয়গুলোতে সম্মত হয়েছে বা জনগণের মতামতটা আমরা নিই। সেই কাজটা কি হয়েছে? আপনি ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, কারা আলোচনা করেছে? জনগণ আলোচনা করেছে, সেখানে রাজনৈতিক নেতারা আলোচনা করেছে। বিএনপি গণভোটে রাজি হয়েছে, বিষয়টি এমন মানে চাপে পড়ে বলা যায় যে ওই সময় তার কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল? আপনি গণভোটে তো বিএনপি একই দিনে রাজি হয়েছে কোন বিষয়ে? যতটুকু সংস্কারে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে অতটুকু বিষয়ে বিএনপি গণভোট চেয়েছিল, নোট অফ ডিসেন্ট সহ। আপনি কি নোট অফ ডিসেন্ট সহ গণভোট করেছেন? রাজি হওয়া কি রাজনৈতিক কৌশল? আমার আজকে মনে হচ্ছে যে এই গণভোটে তো তারেক রহমান সাহেব হাতে ভোট দিতে বলেছেন এবং উনি ভোট দিতে বলেছেন বলেই হা জয়যুক্ত হয়েছে এবং এ পর্যন্ত আমরা তার বক্তব্য পাই নাই, মানে তারেক রহমান সাহেবের বক্তব্য আমি পাইনি যে উনিতে হাজে ভোট দিতে বললেন এবং সবাই ভোট দিল এবং ভোট দেওয়ার পর যখন গণভোটে জয়যুক্ত হইল তখন সেখান থেকে আপনার সরে আসার পথ নাই, কারণ আমরা সবাই এগ্রি করছি। আপনি একটা বিষয় যখন রাজি হয়ে যাবেন সেখান থেকে আপনার ফিরে আসার পথ নাই। তাহলে রাজনৈতিক দলগুলোর মাঝে এই বিশ্বাসযোগ্যতার ঘাটতি কেন? ঘাটতি কিছুই না। এখন মনে হচ্ছেই যে তারা ভীত সন্ত্রস্ত ছিল বিএনপি যে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় কিনা। সেই সমস্ত কারণে যদি রাজি হয়ে থাকে তাহলে তো আপনি জনগণের যে কী প্রতিশ্রুতি দিলেন বা জনগণ এটাকে কিভাবে নিবে, কারণ জনগণ তো তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখলো। উনি যখন বলছিলেন ধানের শীষে যেভাবে সিল দিবেন একইভাবে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন, তারপরে হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আমি মনে করি এটা সব কিছুর ঊর্ধ্বে এখন এটাকে পালন করা, এই মোতাবেক সংস্কার করাটা একেবারে খুবই যৌক্তিক। তা না হলে মানুষের সাথে মানুষ এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ হিসাবে যদি নেয় তার কনসিকুয়েন্স কি হবে সেটা হয়তো সময় বলে দিবে।